ওয়েলকাম এভরিওয়ান। পিএস সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওটি মূলত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত যারা ইতিহাস অনার্স নিয়ে বর্তমান 6 সেমিস্টারে পড়ছো, মূলত তাদের উদ্দেশ্যেই আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাস অনার্স 6 সেমিস্টারের CC14 এই পেপারের উপর কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যেগুলো ফাইনাল পরীক্ষার ক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। তোমরা জানো CC14 এই পেপারটি হচ্ছে মডার্ন ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। কাজে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো, তোমাদের খুবই কাজে আসবে। আজকের এই ভিডিওতে 3 ধরনেরই প্রশ্ন নিয়ে আলোচনা করব, 10, 5 এবং 2। চলো দেখা যাক কী কী প্রশ্ন হতে পারে। প্রথমে আমরা দেখে নিব 10 নম্বরের কী কী প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। 10 নম্বরের প্রথম প্রশ্ন সাজেশন হিসেবে দিয়েছি, ভারতীয় জাতীয়তাবাদের পরিচিতি ব্যাখ্যাগুলির সাথে নিম্নবর্গীয় ব্যাখ্যার মূল পার্থক্যগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, অবশ্যই তোমরা পড়ে যেও। 2 নম্বর প্রশ্ন হলো, ভারত ছাড়ো আন্দোলনের পর্যায়গুলো সংক্ষেপে লেখো। এই আন্দোলনকে কি স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান বলা হয়? 3 নম্বরের সাজেশন হিসেবে যে প্রশ্নটি রেখেছি, ঔপনিবেশিক কালে ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতার উৎস অনুসন্ধান করো। 4 নম্বর প্রশ্ন রেখেছি, পাকিস্তান আন্দোলনের উৎপত্তি ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন রেখেছি, 1942 থেকে 47 সালের মধ্যে ক্ষমতা হস্তান্তরের বিভিন্ন পর্যায় আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হলো, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন করো। এটা কখনো কখনো প্রথম 2 দশক নরমপন্থীদের কার্যাবলী জাতীয় কংগ্রেসের, এরকমও কিন্তু প্রশ্ন আসে, তাই আমি নরমপন্থীদের কার্যাবলী লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। 7 নম্বর প্রশ্ন দিয়েছি, 1947 সালের পর দেশীয় রাজ্যগুলি কিভাবে ভারতীয় ইউনিয়নে একীভূত হয়েছিল। 8 নম্বর প্রশ্ন দিয়েছি, অসহযোগ আন্দোলনের কর্মসূচি কী ছিল? পাঠ প্রশ্ন, এই আন্দোলন কেন ব্যর্থ হয়? 9 নম্বর প্রশ্ন দিয়েছি, আইন অমান্য আন্দোলনের কারণ ও সাফল্য লেখো। এই প্রশ্নগুলো আমি CC14 থেকে 10 নম্বরের সাজেশন হিসেবে রেখেছি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা দায়িত্ব সহকারে প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। এরপরে আমরা দেখে নিব 5 নম্বরের কী কী প্রশ্ন ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। 5 নম্বরের সাজেশন হিসেবে প্রথম দাগেই রেখেছি আমি, আত্মশক্তি বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কী বলতে চেয়েছিলেন। 2 নম্বর প্রশ্ন, গান্ধীজি রাওলাট আইন প্রত্যাহার করে নেন কেন? 3 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আন্দোলনে ডান্ডি পদযাত্রার তাৎপর্য কী? 4 নম্বর প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের মুখ্য কার্যাবলী কী ছিল? 5 নম্বর প্রশ্ন রেখেছি, কাশ্মীর কিভাবে ভারত পাক সম্পর্কের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হলো তা আলোচনা করো, অথবা টিকা লেখো কাশ্মীর সমস্যা। এই দুটি প্রশ্নের উত্তর এক হবে, দুভাবে প্রশ্ন আসে। 6 নম্বর প্রশ্ন দিয়েছি, 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের পেছনে প্রধান কারণ কী ছিল? এই প্রশ্নটি কখনো কখনো ব্যক্তিগতভাবে লর্ড কার্জনের কী উদ্দেশ্য ছিল বঙ্গভঙ্গের পেছনে, এরকমও কিন্তু ঘুরে প্রশ্ন আসে। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। 8 নম্বর প্রশ্ন রেখেছি, ক্রিপস মিশন ব্যর্থ হয়েছিল কেন? 9 নম্বর প্রশ্ন দিয়েছি, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের পরিকল্পনা ও গুরুত্ব লেখো। 10 নম্বর প্রশ্ন দিয়েছি, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? পাঠ প্রশ্ন, কিভাবে এটি 1947-এর ভারত বিভাজনের পথ প্রশস্ত করে? 11 নম্বর প্রশ্ন দিয়েছি, সাইমন কমিশন ও কংগ্রেসের প্রতিক্রিয়া লেখো, অর্থাৎ সাইমন কমিশনের প্রতিক্রিয়া, কংগ্রেস কি প্রতিক্রিয়া করেছে সেই বিষয়টি। 12 নম্বর প্রশ্ন দিয়েছি, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ও কার্যাবলী আলোচনা করো। 13 নম্বর প্রশ্ন দিয়েছি, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য নিরূপণ করো।
14 নম্বর প্রশ্ন দিয়েছি টিকা লেখো, কয়েকটি টিকা দিয়েছি। প্রথম দাগে রয়েছে CR ফর্মুলা বা রাজাজি সূত্র। 2 নম্বর হলো ভারতীয় স্বাধীনতা আইন। 3 নম্বর হলো হিন্দু মহাসভা। 4 নম্বর হলো খেদা সত্যাগ্রহ ও আমেদাবাদ সত্যাগ্রহ। 15 নম্বর প্রশ্ন দিয়েছি কংগ্রেস প্রতিষ্ঠার পেছনে হিউমের ভূমিকা লেখো। আবার কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমিও কখনো কখনো আসে। 5 নম্বরের সাজেশান হিসেবে আমি এই 15টি দাগ রেখেছি, অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন পড়ে যেও। 5 নম্বরের একটু সাজেশান বেশি হয়েছে প্রশ্ন, তার কারণ সিলেবাসটা ছোট হলে কি হবে, এর প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, তাই এর মধ্যে থেকে শর্ট লিস্টেড করা খুবই কঠিন। সবকটা প্রশ্ন তোমরা অবশ্যই দেখে যেও। এরপরে আমরা দেখে নিব 2 নম্বরের কী কী প্রশ্ন হতে পারে। 2 নম্বরের সাজেশান হিসেবে আমি প্রথম প্রশ্ন রেখেছি ভারতীয় জাতীয়তাবাদের প্রধান 4টি ব্যাখ্যা কী। 2 নম্বর প্রশ্ন রেখেছি প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে। পাঠ প্রশ্ন, গ্রন্থটির মাধ্যমে তিনি কোন সত্যকে তুলে ধরতে চেয়েছিলেন। 3 নম্বর প্রশ্ন হলো ভারতের প্রথম সংবাদপত্র কি। পাঠ প্রশ্ন, কে কবে এটি প্রকাশ করেন। 4 নম্বর প্রশ্ন দিয়েছি হিন্দু পেট্রিয়ট ও অমৃতবাজার পত্রিকার সম্পাদক কারা ছিলেন। 5 নম্বর প্রশ্ন দিয়েছি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় ও কবে অনুষ্ঠিত হয়েছিল। পাঠ প্রশ্ন, সেখানে কি কি দাবি পেশ করা হয়েছিল। 6 নম্বর প্রশ্ন হলো জাতীয় কংগ্রেসে নরমপন্থী ও চরমপন্থী কাদের বলা হতো। পাঠ প্রশ্ন, কেন বলা হতো। 7 নম্বর প্রশ্ন দিয়েছি চরমপন্থী নেতারা কিভাবে নরমপন্থীদের সমালোচনা করতেন। 8 নম্বর প্রশ্ন দিয়েছি সুরাট ব্যবচ্ছেদ কি। 9 নম্বর প্রশ্ন দিয়েছি স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমরা তা অর্জন করব কার উক্তি। পাঠ প্রশ্ন, কে তাকে ভারতীয় অশান্তির জনক বলে অভিহিত করেন। 10 নম্বর প্রশ্ন দিয়েছি লর্ড কার্জন কেন বাংলা বিভাজন করেছিলেন। 11 নম্বর প্রশ্ন হলো প্রথম কবে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং কবে তা রদ করা হয়। 12 নম্বর প্রশ্ন হলো রাখি বন্ধন অনুষ্ঠান কি। 13 নম্বর প্রশ্ন দিয়েছি এন্টি সার্কুলার সোসাইটি কি। 14 নম্বর প্রশ্ন দিয়েছি স্বদেশী ও বয়কট কি। 15 নম্বর প্রশ্ন দিয়েছি বাংলার স্বদেশী আন্দোলনে অংশগ্রহণকারী 2 জন মহিলার নাম লেখো। 16 নম্বর প্রশ্ন দিয়েছি বাংলার 2টি বিপ্লবী সমিতির নাম লেখো। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 17 দাগের প্রশ্ন দিয়েছি গদর পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন। পাঠ প্রশ্ন, এর উদ্দেশ্য কি ছিল। 18 নম্বর প্রশ্ন দিয়েছি মুসলিম লীগ কে কবে প্রতিষ্ঠা করেন। 19 নম্বর প্রশ্ন দিয়েছি টিকা লেখো লখনৌ চুক্তি 1916 খ্রিস্টাব্দের। 20 নম্বর প্রশ্ন দিয়েছি সত্যাগ্রহ বলতে গান্ধী কি বুঝতেন। 21 নম্বর প্রশ্ন দিয়েছি চম্পারণ, আমেদাবাদ ও খেদায় কেন গান্ধীবাদী আন্দোলন হয়েছিল। এটা একটা দাগে 3টা দিয়ে রেখেছি, এটা আলাদা আলাদাভাবেও কিন্তু আসে যে চম্পারণে কেন গান্ধীজি আন্দোলন করেছিলেন সত্যাগ্রহ, আমেদাবাদে খেদাতে আলাদা আলাদা করে আসে। 22 দাগের প্রশ্ন দিয়েছি ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধীর উত্থানের গুরুত্ব কী। 23 নম্বর প্রশ্ন দিয়েছি কখন ও কেন রাওলাট আইন জারি করা হয়। 24 নম্বর প্রশ্ন দিয়েছি খিলাফত আন্দোলন কবে শুরু হয়। এই আন্দোলনের 2 জন নেতার নাম লেখো। 25 নম্বর প্রশ্ন দিয়েছি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কি। 26 নম্বর প্রশ্ন দিয়েছি গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 27 নম্বর প্রশ্ন দিয়েছি ভারতীয়রা কেন সাইমন কমিশন বর্জন করেন। 28 নম্বর প্রশ্ন দিয়েছি নেহেরু রিপোর্ট কি। 29 নম্বর প্রশ্ন দিয়েছি জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল। আবার কখনো কখনো 1929 খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনের গুরুত্ব 2 নম্বরের আছে। 30 দাগের প্রশ্ন দিয়েছি গান্ধীজি লবণকে আইন অমান্য আন্দোলনের মুখ্য উপলক্ষ্য করেছিলেন কেন। 31 নম্বর প্রশ্ন হলো কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়। 32 নম্বর প্রশ্ন দিয়েছি ডান্ডি অভিযান কি। 33 দাগের প্রশ্ন দিয়েছি গান্ধী আরোহীন চুক্তি কি।
34 দাগের প্রশ্ন দিয়েছি, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 35 দাগের প্রশ্ন দিয়েছি, পুনা চুক্তি কি? 36 দাগের প্রশ্ন দিয়েছি, ক্রিপস মিশন কি? পাঠ প্রশ্ন, এর ব্যর্থতার কারণ কি? 37 দাগের প্রশ্ন দিয়েছি, ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয়? পাঠ প্রশ্ন, এই আন্দোলনের নেতৃত্ববৃন্দের নাম লেখো। 38 দাগের প্রশ্ন দিয়েছি, তাম্রলিপ্ত জাতীয় সরকার বলতে কি বোঝায়? 39 দাগের প্রশ্ন দিয়েছি, 1940 খ্রিস্টাব্দের মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্বপূর্ণ কেন ছিল? 40 দাগের প্রশ্ন দিয়েছি, রাজাজি সূত্র কি অথবা CR ফর্মুলা কি? 41 দাগের প্রশ্ন দিয়েছি, ওয়াভেল পরিকল্পনা কি? 42 দাগের প্রশ্ন দিয়েছি, ক্যাবিনেট মিশন কেন ভারতে এসেছিল? পাঠ প্রশ্ন, কারা এর সদস্য ছিলেন? 43 দাগের প্রশ্ন দিয়েছি, এটলির ঘোষণা কি? 44 দাগের প্রশ্ন দিয়েছি, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা বলতে কি বোঝো? 45 দাগের প্রশ্ন দিয়েছি, ভারতীয় স্বাধীনতা আইন কি? আমি 2 নম্বরের সাজেশন হিসেবে 45খানা প্রশ্ন দিয়েছি। আমি আগেই বলেছি সিলেবাসটা ছোট, কিন্তু ভারতের ইতিহাসে অনেক প্রশ্ন হয়, তাই সাজেশন করা খুবই কঠিন 2 নম্বরের বিশেষ করে, তাই একটু বেশি প্রশ্ন তোমাদের মনে হতে পারে। তবে আমি আশা করি এই সবকটি প্রশ্ন তোমরা যদি পড়ে যেও, অবশ্যই এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের বলি, তোমাদের যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ফাইনাল পরীক্ষাকে আর বেশি দিন নেই, তোমরা সিরিয়াস হয়ে নিজেকে তৈরি করো। আমি আশা করি প্রত্যেকেরই ভালো রেজাল্ট হবে। সবাইকে PS সাকসেস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।